সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের আবারও সাদর সম্ভাষণ। শুভ সন্ধ্যা। রোটেশন অন না থাকার কারণে আমি লাইভটা কেটে দিয়ে আবার নতুন করে লাইভ দিলাম। আপনারা লাইভে যুক্ত হবেন, সকলে লাইভে যুক্ত হন। হ্যাঁ, দ্রুত যুক্ত হন। আমি ভালো আছি, আশা করি আপনারাও সকলে ভালো আছেন। যে যেখানে আছেন, যেভাবে আছেন, গৃহে রয়েছেন, গৃহে থাকুন, ভালো থাকুন। বাহিরে কম যাবেন, যদিও বদ্ধ জীবন অনেক কষ্টের। মানুষ স্বাধীনতা চায়, মুক্ত চায়, সে পাখির মতো তার বিহঙ্গ নিয়ে কিন্তু সে মিলতে চায়, ডানা মিলতে চায়। আপনারা যুক্ত হন। আমি ভালো আছি, ভেরি নাইস, তোমরা ভেরি গুড, খুব দ্রুত। আর যারা 2-4 জন যারা যুক্ত হতে চাও, খুব অল্প পড়া আছে। তারপর শেষ, তোমাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে, বলা থাকে, সেক্ষেত্রে বলবা, সেক্ষেত্রে সেটা নিয়ে কথা হবে। আমি একটু বাইরে গিয়েছিলাম, আসলে তোমাদেরকে উপদেশ দিলাম, আমি নিজেই রুমে থাকতে পারছি না, বাইরে যেয়ে ঘুরে আসলাম আর কি। থ্যাংক ইউ। আমি তোমাদের সম্ভাষণগুলো পরে দেখে নিয়ে নিব। আমি নিয়ে নিচ্ছি। আদাব, নমস্কার, ওয়ালাইকুম আসসালাম, সব কিছু নিয়ে নিলাম। ধন্যবাদ। লেট নাও স্টার্ট। আমি শুরু করছি। ওকে, আচ্ছা, তার আগে একটু কথা বলে নিই তোমাদেরকে। ওকে, তো দুটো কথা বলে নিই। আমি শুরুতে ভেবেছিলাম ক্লাসগুলোর রেকর্ডিং ক্লাস করব। একটু বলি যে প্রথমে ভেবেছিলাম ক্লাসগুলো রেকর্ড করব, করে করে ইউটিউবে আপলোড দেব। কারণ আমরা তো প্রথম দিকে এরকম সিস্টেমের সাথে অভ্যস্ত ছিলাম না। তো পরবর্তীকালে দেখলাম ক্লাস রেকর্ডিং করে সেটা আবার এডিটিং করে ক্লাস দিলে হয়তো বা এটা আমার সুবিধা হয়। মানে কোনো টিচারের যদি কনফিডেন্স লেভেলের অভাব থাকে, সে রেকর্ডিং ক্লাস দিবে ইউটিউবে, তার জন্য ঠিক আছে আলটিমেটলি এডিট করা আর করা। কিন্তু আমরা যারা প্রফেশনালি ক্লাস নিই, কারণ আমি তো সবসময় 100-150 মানুষের মাঝে আমাকে ক্লাস নিতে হয়, সো আমার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে রেকর্ডিং ক্লাসটা নেসেসারি না। তাই আমি ক্লাসগুলো শুরুতে রেকর্ডিং ক্লাস করেছিলাম। রেকর্ডিং ক্লাসের অসুবিধা সেখানে ক্লাস ভিডিও শ্যুট করতে হয়, হালকা এডিট করতে হয়, কিন্তু সুবিধা একটাই, তুমি কোনো কিছু ভুল করলে আর করলে কাটাকুটা করে এরকমভাবে করা যায় আর কি, বুঝো যেটা আর কি। তো আমি বলি ভাই, যেটা মূল বক্তব্য, শুরুতে আমি 2টা ক্লাস সেখানে দিয়েছিলাম এসএইচএম গতির সাথে তোমার আমাদের এই কুলম্বের সূত্রকে রিলেটেড করে দিয়েছিলাম, এবং কুলম্বের সূত্রের ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম ফোর্স বের করার একটু তোমরা অঙ্ক 2টা দেখে নিবা। আর আমি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা বলে একটা গ্রুপে ওদের অনুরোধে আমি 2টা ক্লাস নিয়েছিলাম নোডাল অ্যানালাইসিসের উপর, যে ধারকের সার্কিটগুলোকে আসলে দেখো, আমি ধারকে আরও অনেক কিছু তোমাকে পড়াইতে পারি, বুঝছো। তো আলটিমেটলি বলি, আমি এখানে পড়িয়ে শুধু আমার লস হবে, বুঝছো। আমি ধারকের সার্কিটের আরও কিছু অঙ্ক করাবো, এই ধারকের সার্কিট আর আমাদের যে চলতরিৎ, এই 2টা আমি মিল করে পড়াবো তোমাদেরকে, যাতে আমার এক ঢেলে 2 পাখি হয়ে যায়। তো আলটিমেটলি তোমাদেরকে বলি, আমি ওইখানে 2টা ক্লাস নিয়েছিলাম, নেওয়ার পর ক্লাস 2টা আমি কিন্তু রিমুভ করে দিয়েছিলাম। তো ক্লাস 2টা যারা করেছো তারা গ্রুপে পোস্ট করবা নোডাল অ্যানালাইসিসের উপর। অনেকেই করো নাই আর কি, এটা ঠিক করো নাই আর কি, যারা করেছো তারা করবা। তো আজকে আমি যেটা তোমাদের সাথে শুরু করবো আর কি, যেটা নিয়ে আর কি, তো অ্যাট দিস মোমেন্ট আমি তোমাদেরকে একটু বলি যে আসলে তড়িৎ ক্ষেত্রে চার্জের গতিপথ নিয়ে আমরা কথা বলবো। তো তোমরা একটু ভালো করে একটু শিরোনাম দিচ্ছি, তড়িৎ ক্ষেত্রে গতিশীল চার্জের গতিপথ, এটা নিয়ে আজকে আমাদের কথা হবে তোমাদের সাথে। আমি একদম বেসিক থেকে পড়াবো। তোমরা গতবার যদি আমার খাতা দেখো কেউ, তো দেখবা গতবার ওদেরকেও পড়িয়েছি, কিন্তু আমি একটা সিরিয়াল মেনটেন করা, আমি লাস্টের দিকে এসে ভাই পড়াই। কে কিভাবে পড়াবে আমি জানি না, এটা বইয়ে এইসব টপিক খুব কম আছে, অ্যাডমিশন টেস্টে একটু এগুলো বেশি আসে, তো অ্যাডমিশনের বেশি এগুলো আমি পড়াই আর কি। তো তোমরা একটু দেখো, তড়িৎ ক্ষেত্রে গতিশীল চার্জের গতিপথ, এটাই হচ্ছে আমাদের মূল শিরোনাম। তো এটা নিয়ে আমরা একটু তোমাদেরকে তার আগে বলি, তোমরা একটু আমাকে একটা কথা বলো। এভরিওয়ান নোজ দ্যাট যে গতিকে আমরা
যদি তোমার বিভিন্নভাবে ভাগ করা দেয়, তো আমরা এমনিতেই এইভাবে বলি যে গতির রৈখিক গতি, আরেকটা হচ্ছে ঘূর্ণন গতি। তো রৈখিক গতি আবার 3 ধরনের, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। কিন্তু আমরা তো ত্রিমাত্রিক গতি নিয়ে কথা বলিনি। আমরা মেইনলি তোমাদের প্রথম পত্রের 2য় অধ্যায়ে আমরা 2টা গতি নিয়ে কথা বলছিলাম। তোমরা 9-10-এও পড়েছো একমাত্রিক গতি, 1 ডাইমেনশনাল মোশন 1D, আর একটা হচ্ছে 2D। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে প্রথমে 1D হালকা গতি নিয়ে, 1D গতি নিয়ে কথাবার্তা বলবো। তো তোমরা জানো যে গতিবিদ্যা আর বলবিদ্যার মধ্যে একটা পার্থক্য আছে। বলবিদ্যায় একটা ট্রাম সেখানে কাজ করে, সেটা হচ্ছে বল এবং ভর, এই দুইটা ব্যাপার থাকে। বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং প্রত্যেকটা বস্তুরই ভর আছে, ফলে ত্বরণ সৃষ্টি হয়। ত্বরণ সৃষ্টি হলে কি হয়? ত্বরণের কারণে বস্তুর বেগ চেঞ্জ হয়। বেগ চেঞ্জ দিলে কি হয়? বেগ আছে মানে তো আলটিমেটলি বস্তুতে বেগ সৃষ্টি হয়, মানে তো আলটিমেটলি তার একটা স্মরণ হয়। স্মরণ হলে কি হয়? বস্তুর অবস্থান পরিবর্তন হয়। উল্টা করে যদি আমরা বলি, কোনো বস্তুর যদি সময়ের সাথে সাথে অবস্থান চেঞ্জ হয় তাহলে বলি বেগ হচ্ছে। সময়ের সাথে সাথে যদি তার বেগটা চেঞ্জ হয় তখন বলি আমরা ত্বরণ হচ্ছে। আর ত্বরণ কেন সৃষ্টি হয়? ত্বরণের মূল কারণ হচ্ছে বল। তো আমরা ঠিক এই ব্যাপারটাই আলটিমেটলি তোমাদের বলবিদ্যার সাথে গতিবিদ্যার প্রথম পার্থক্য। গতিবিদ্যায় বল নিয়ে কথা বলা হয় না সরাসরি, গতিতে মেইনলি আমরা ডিল করি সরণ, বেগ, ত্বরণ, আরেকটা হচ্ছে সময় নিয়ে, এই 4টে ব্যাপার নিয়ে। তো আমরা 1 ডাইমেনশনাল গতি কি, 1D গতি কি? যদি কোনো বস্তুর গতিপথ সরল রেখায় হয়, সরল রেখায় হয়, তখন ওই ধরনের বস্তুকে আমরা বলি 1D গতি, 1 ডাইমেনশন 1D বা একমাত্রিক গতি। একমাত্রিক গতির ক্ষেত্রে কি হয়? তোমার ত্বরণটা হয় বস্তুর গতির দিকে কাজ করে অথবা বিপরীতে। যদি বস্তু যেদিকে গতিশীল, ত্বরণটাও যদি সেদিকে। ত্বরণ কোন দিকে? বল যেদিকে, ত্বরণ সেদিকে। তোমরা এভরিওয়ান নোজ দ্যাট F = ma, ভর স্কেলার রাশির দিক নেই, তাহলে ত্বরণের দিক যেদিক, বলের দিক সেদিক। তাহলে বল যেদিকে ক্রিয়া করছে ত্বরণ সেদিকে সৃষ্টি হয়, ত্বরণ যেদিকে ক্রিয়া করে ওই দিকে বস্তুর বেগ বৃদ্ধি পায়। কিন্তু যদি কোনো কারণে বস্তু যেদিকে গতিশীল তার যদি বিপরীতে ত্বরণ কাজ করে তাহলে বেগ হ্রাস পাবে, আর গতির দিকে যদি ত্বরণ কাজ করে তাহলে বেগ বৃদ্ধি পাবে। এই তো আমাদের আর কি কমন কনসেপ্ট। তো চলো আমরা একটু শুরু করি। এরকম টাইপের কিছু কথাবার্তা নিয়ে তোমাদের সাথে আর কি কথাবার্তা হবে। সে কথার কথা আমি একটা কাজ করলাম, এই টাইপের একটা ব্যাপার নিয়ে তোমাদের সাথে কথাবার্তা হচ্ছে। ধরো কথার কথা, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। তো ইলেকট্রিক ফিল্ড আছে, ধরো কথার কথা ওপার পজিটিভ, আর এখানে ধরো আমি নেগেটিভ একটা পাথ রেখেছি। প্যারালাল প্লেট ক্যাপাসিটর টাইপ, আসলে তা ঠিক না, একদম ডিরেক্ট প্যারালাল প্লেট ক্যাপাসিটর, অনেক ডিস্টেন্স করে রেখেছি। তো আলটিমেটলি 2টা প্লেট রাখছি, একটা পজিটিভ একটা নেগেটিভ। খুব বেশি ডিস্টেন্সও না এগুলো, এদের মধ্যবর্তী ডিস্টেন্স, কথার কথা একটা ডিস্টেন্স দেওয়া থাকবে এরকম 5 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। তো এখানে আলটিমেটলি আমাদের, তোমরা জানো বলরেখাগুলো, 2টা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে বলরেখাগুলো কিন্তু পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে। তো আমি আলটিমেটলি এটা তোমাদের বোঝার জন্য বললাম, এটা একটু মুছে দিচ্ছি। আমি আলটিমেটলি শুধু এটা তোমাদেরকে বলছি যে কোনো একটা স্থানে সুষম তড়িৎ ক্ষেত্র আছে এবং বলরেখাগুলো সমান্তরাল, এটাই তার বড় প্রমাণ। ভালো করে বোঝার চেষ্টা করবা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি কি বলার চেষ্টা করছি। তো এই জায়গায় একটা প্রোটন, দেখো একটা প্রোটন। তো প্রোটনের ভর, এভরিওয়ান নোজ দ্যাট প্রোটনের ভর mp 1.67 গুণন 10⁻27, 27 কেজি। এটা একটু মনে রাখবে, প্রোটনের ভর, এটা আমাদের মুখস্থ। তো এই জায়গায় একটা প্রোটনকে আমরা করছি, আর এই জায়গায় একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করা হয়েছে। সেই তড়িৎ ক্ষেত্রের মানটা E = 10 ভোল্ট পার মিটার। গতদিনই কিন্তু আমি বলছিলাম ভোল্টেজের সাথে প্রাবল্যের একটা সম্পর্ক আছে, 10 ভোল্ট পার মিটার। এই জায়গায় আমি একটা ইলেকট্রনকে আমি এই জায়গায় রেখেছি, একটা ইলেকট্রনকে ধরো এই বরাবর আমি কথার কথা আর কি ছুঁড়ে মারছি, এই বরাবর আমি একটা ইলেকট্রনকে ছুঁড়ে মেরেছি। সেই ইলেকট্রনকে যখন ছুঁড়ে মেরেছি তখন তার ইনিশিয়াল গতিবেগ ছিল v = সে কথার কথা তোমার একটা হাই ভেলোসিটিতে আমি ছুঁড়ে মারছি 10⁵ মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারা হয়েছে। এরকম টাইপের একটা কিছু একটা গল্প বর্ণনা করা আছে এই জায়গায়। তো আফটার অল বলা হলো তোমাকে প্রথমে যে কোশ্চেনটা করা হয়েছে, এখানে 1 নাম্বার কোশ্চেন যেটা বলা হয়েছে তোমাকে, যে কোশ্চেনটা হচ্ছে যে প্রোটনের ত্বরণ কত। আমি শর্টকাটে লিখছি, প্রোটনের ত্বরণ কত, ত্বরণ কত।
আর 2 নাম্বার কোশ্চেন তোমাকে বলা হলো আফটার 2 সেকেন্ড পরে প্রোটনের বেগ কত? 2 সেকেন্ড পরে প্রোটনের বেগ কত? আমি জানি না, বুঝছো, আমি একটু রাফ ডেটা নিয়েছি, আমি এত হিসাব করে নিইনি ভাই ভ্যালুগুলো। আমি তোমাদেরকে অঙ্কটা খালি বোঝানোর চেষ্টা করছি। 2 সেকেন্ড পরে প্রোটনের বেগ কত, এইটা। আর 3 নাম্বার কোশ্চেন তোমাদেরকে যে কোশ্চেনটা করা হয়েছে যে আফটার 2 সেকেন্ডে প্রোটন কর্তৃক, আচ্ছা আমি আরেকটা কোশ্চেন আছি, 3rd সেকেন্ডে, শব্দটা ইম্পর্টেন্ট, 3rd সেকেন্ডে বাংলা করলে দাঁড়ায় 3তম সেকেন্ডে প্রোটন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? প্রোটন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? আর ফাইনালি আরেকটা কোশ্চেন তোমাদের কাছে আমার, সেটা লাস্ট কোশ্চেন হচ্ছে, আমি কিন্তু শব্দটা দিছি 3তম সেকেন্ডে, আরেকটা কোশ্চেন দিয়ে দিলাম 3য় সেকেন্ড, 3 সেকেন্ডে, একটা বললাম 3তম, আমি বললাম 3rd ব্যক্তি আসেন, আর বললাম 3 জনে আসেন, এক কথা না। 3rd ব্যক্তি মানে স্পেসিফিক একজনকে, তো আলটিমেটলি ওটা একটা বোঝাচ্ছে, কোনো একটা স্পেসিফিকেশন বোঝাচ্ছে, আর এখানে একটা ওভারঅল মিলা আর কি। তো এখানে যে কোশ্চেনটা দিলাম 3rd সেকেন্ডে অতিক্রান্ত, মানে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা হচ্ছে তম, আর এটা 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আমি জানি না, উত্তরগুলো অত সুন্দর নাও আসতে পারে, আমি এখানে ইচ্ছা মতো ভ্যালুগুলোকে এখানে ইনপুট করেছি। তো তোমরা আলটিমেটলি একটু লক্ষ্য করো এই টাইপের কোশ্চেন কোথায় আসে। এই টাইপের কোশ্চেন কখনো বুয়েটে আসবে না। দিস টাইপ অফ কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এক্সামিনেশান। এই ধরনের কোশ্চেনগুলো সবচাইতে বেশি দেখা যায় সাস্টে, বেশি দেখা যায় আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। তোমরা এই ধরনের কোশ্চেনগুলোকে একটু দেখতে পাবা। তো আলটিমেটলি আসো আমরা দেখি। যেহেতু এভরিওয়ান, আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে, আমি তো বলেছিলাম তোমরা কোনো বইয়ে পাও আর না পাও, আমি কিন্তু একটা ডায়লগ শুরুতে বলেছিলাম যে চার্জ কামস উইথ মাস, যে চার্জ আছে তার ভর আছে, অবশ্যই তার ভর আছে। তাহলে যেহেতু এটা একটা প্রোটনের ভর আছে, আমি এই ভরটাকে এমপি নাম দিয়েছি, এবং যেহেতু এটা একটা প্রোটনের কিন্তু চার্জ আছে, প্রোটনের চার্জ এভরিওয়ান নোজ দ্যাট 1.6 গুণন 10⁻19, এবং অবশ্যই সেটা কিন্তু পজিটিভ চার্জ। এখন তোমরা এভরিওয়ান নোজ দ্যাট এখানে কিন্তু কয়েকটা ব্যাপার হিসাব করার আছে, আমরা ধীরে ধীরে সেটা দেখার চেষ্টা করি। দেখো 1 নাম্বার কোশ্চেন, আমি তোমাদেরকে প্রথমে যে প্রশ্নটার উত্তর দিব সেটা একটু সবাই, যে 56 জন আছো, সবাই আমার কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করো। যে প্রোটনের ত্বরণ কত, তোমরা সবাই জানো ত্বরণ, এ মানে এপি বা শর্টকাটে লিখলাম এ ইকাল টু, আমরা কিন্তু জানি F/m। তো এপি লিখলে এমপি লিখবা, এত ফ্যাক্ট না, এটা কোনো বিষয় না এরকম। তো এফ এর মান কত? এখন কোশ্চেন হচ্ছে এখানে কিন্তু ডিরেক্ট এফ দেয়া নেই, কিন্তু তোমরা এভরিওয়ান নোজ দ্যাট কোনো একটা স্থানে তড়িৎ ক্ষেত্র আছে, মানে সেই স্থানে যদি আমরা চার্জ রাখি তাহলে বল অনুভব করবে। তো কতটুকু বল অনুভব করবে তোমরা সবাই জানো, যেহেতু এর চার্জ কিউ, 1 কুলম চার্জ যদি রাখতাম এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে সেই এই পরিমাণ বল অনুভব করতো। তাহলে যেহেতু কিউ, তাহলে এটা কিন্তু হয়ে যাবে QE ডিভাইডেড বাই এম। এখন এটা তো আলটিমেটলি দেখো, কিউ এর মান জানি, ই এর মান জানি, এম এর মান জানি, এখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারবো এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার কথা আছে কিন্তু ভালো করে এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। এই সেম কোশ্চেন আমি প্রোটনের জন্য দিলাম, এই সেম কোশ্চেনটা আমি তোমার ইলেকট্রনের জন্য করতে দেবো, তখন সেক্ষেত্রে কি হবে তোমরা একটু বলার চেষ্টা করবা। আমি কিন্তু পেয়ে গেলাম এই বস্তুটা, এই প্রোটনটা কত ত্বরণ লাভ করছে। 2 নাম্বার কোশ্চেন বলছি 2 সেকেন্ড পরে প্রোটনের বেগ কত। এভরিওয়ান নোজ দ্যাট আমরা শেষ বেগ ইকাল টু জানি, আমি আমার মতো করে তোমাদেরকে শিখেছিলাম ভি মানে শেষ বেগ বলে কিছু নাই, টি সময় পরে বেগ। তাহলে টি সময় পরে বেগ বের করতে হলে আদি বেগ, তার সাথে কিন্তু আমাদের যদি ত্বরণ হয় তাহলে প্লাস হয়, মন্দন হলে মাইনাস হয়। এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি আগেই বলেছি যেদিকে বস্তুটা গতিশীল সেদিকেই যদি ত্বরণ থাকে তাহলে বস্তুর বেগ বাড়ে, আর বস্তু যেদিকে গতিশীল যদি বল ক্রিয়া করে তার বিপরীতে তাহলে মন্দন হয়।
মানে বস্তু যেদিকে গতিশীল সেদিকে বল ক্রিয়া করলে ত্বরণ, বিপরীতে করলে। এখন তোমরা দেখো এটা প্রোটন, পজিটিভ চার্জ কোন দিকে বল অনুভব করে? প্রাবল্যের দিকে। তোমরা সবাই জানো পজিটিভ চার্জ প্রাবল্যের দিকে বল অনুভব করে। তাহলে এই প্রোটনটা গতিশীল ছিল এই দিকে, এই যে আমি প্রোটনের দিক দেখাই দিছি, প্রোটন 10 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে গতিশীল, আবার প্রোটনটা বল অনুভব করছে এই দিকে, সুতরাং প্রোটনের কিন্তু ত্বরণ হচ্ছে। যেহেতু প্রোটনের ত্বরণ হচ্ছে তাই এখানে কিন্তু প্লাস হবে ভি ইকাল টু ইউ প্লাস এটি। এখন ভি নট প্লাস এটি। এখন দেখতেই পাচ্ছ ভি নটের মানটা কিন্তু দেওয়া আছে 10⁵, এর মানটা আমরা কিন্তু অলরেডি বের করছি, টি এর মান কিন্তু আমি বলেই দিছি কয় সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে আলটিমেটলি এখান থেকে কিন্তু তুমি পেয়ে যাবে এত মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারতেছো। ধীরে ধীরে ভালো করে বোঝার চেষ্টা করো। এবার 3 নাম্বার একটা কোশ্চেন আমি কিন্তু দিছি, তৃতীয়তম সেকেন্ডে, থার্ড সেকেন্ডে প্রোটন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? এখন তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে তোমাদেরকে একটা সূত্র শেখাইছিলাম, আমাকে লজ্জা দিবে না। STH এটা ইকাল টু, আমরা জানতাম ভি নট, যদি ত্বরণ হয় যেহেতু এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে তাই এখানে প্লাস হবে হাফ এ টু টি মাইনাস 1। তো এখানে ভি নটের মান কিন্তু আমরা দেখতেই পাচ্ছি 10⁵, হাফ এর মান আমরা অলরেডি বের করছি, 2t আমি বলেই দিছি 3তম সেকেন্ডে, তাহলে এখানে 2 গুণন 3 মাইনাস 1, এটা করলে তোমরা পেয়ে যাবে এত মিটার। আশা করি আমার প্রশ্নের উত্তরটা বুঝতে পারছো। এবং লাস্ট যে কোশ্চেনটা ছিল যে থার্ড সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এগুলো সব ফার্স্ট ইয়ার যাদের ক্লিয়ার আছে তাদের কোনো বাধার কথা না। তো থার্ড সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, লজ্জা দিবে না আমাকে। এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, এস ইকাল টু ভি নট প্লাস হাফ, ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে দেখো, এখানে ভি নটের মান 10⁵, টি এর মান 3, হাফ এর মান বের করছি, টি এর মান 3 স্কোয়ার করলে আমরা এত মিটার পেয়ে যাব। আশা করি তোমরা সবাই এই অঙ্কটা সবাই ভালো করে বুঝতে পারছো। এই অঙ্কটা একটা বলবিদ্যার অঙ্ক। এখানে মেইনলি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা প্রোটনকে দেওয়া হয়েছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রোটন যখন গতিশীল হবে তখন সে একটা বল অনুভব করবে, বলের কারণে ত্বরণ পাবে, ত্বরণের কারণে বেগ চেঞ্জ হবে, বেগ চেঞ্জের কারণে সরণ হবে। আমরা সবগুলোই বের করছি। এখন সেম ম্যাথটা আমি যদি তোমাকে এটা প্রোটন না বলে একটু ভালো করে বুঝা, আমি একটু এক্সারসাইজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেম ম্যাথটা যদি প্রোটন না বলে ইলেকট্রন হতো, প্রোটনের পরিবর্তে ইলেকট্রন গতিশীল হলে, ইলেকট্রন গতিশীল হলে তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো প্রোটনের পরিবর্তে যদি ইলেকট্রন গতিশীল হতো, এই যে এখানে যে চার্জটা দিছিল এটা প্রোটন ছিল, কিন্তু এটা যদি প্রোটন না হয়ে এটা যদি তোমার ইলেকট্রন হয়ে যেত তাহলে কি ব্যাপারটা দাঁড়াতো? তাহলে দেখো, এটা যদি ইলেকট্রন হতো কিন্তু ইলেকট্রনটা ধরো এইদিকে একই বেগে গতিশীল, এইদিকে গতিশীল, কিন্তু তোমরা জানো তড়িৎ ক্ষেত্রের দিক যেদিকে ধনাত্মক চার্জ বল অনুভব করে সেদিকে, কারণ তড়িৎ ক্ষেত্রের দিকটাকে আমরা ঠিক করি 1 কুলম্ব ধনাত্মক চার্জের দিক দ্বারা, কিন্তু ইলেকট্রনটা কিন্তু তাহলে বিপরীতে বল অনুভব করতো। তাহলে ইলেকট্রন কিন্তু বল অনুভব করতে এই দিকে, ইলেকট্রনটা বল অনুভব করতে এই দিকে, ফলে ইলেকট্রনের উপর ত্বরণ সৃষ্টি হতো, কিন্তু এই দিকে মানটা ঠিকই থাকতো। তাহলে সেক্ষেত্রে কিন্তু আর ত্বরণ হতো না। তখন আমরা যদি তখন যদি আমরা তোমাকে কোশ্চেনগুলো দিতাম এই টাইপের, প্রথম কোশ্চেন যে, এবং মানগুলোও কিন্তু এই যে এখানে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যেত। প্রথম কোশ্চেন ইলেকট্রনের ক্ষেত্রে, এই তড়িৎ ক্ষেত্রে ধর সব কিছু ঠিক আছে, এই সব ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, এই সুষম তড়িৎ ক্ষেত্রেই দেওয়া আছে, সব কিছু ওকে দেওয়া আছে। এখন তোমাকে কোশ্চেন করা হলো, প্রথম কোশ্চেন যে ইলেকট্রনের উপর ত্বরণ কত, ইলেকট্রনের উপর ক্রিয়াশীল ত্বরণ কত, উপর ক্রিয়াশীল ত্বরণ কত। 2 নাম্বার কোশ্চেন দেওয়া হলো, ধরো একটা কথার কথা একটা সময় দিয়ে দেওয়া হলো, দেওয়ার পর বলল যে এত সেকেন্ড পরে ইলেকট্রনে বা কত সময় পরে ইলেকট্রনটা থেমে যাবে, কত দূরত্ব। ধরো আর একটা কোশ্চেন দিলাম যে কথার কথা আর কি, 1 সেকেন্ড পরে ইলেকট্রনের বেগ কত, আবার যেহেতু দেখো ইলেকট্রনের উপর মন্দন হচ্ছে, তো তোমরা তো সবাই জানো মন্দন হলে কি হবে,
বন্ধন হলে একসময় ও থেমে যাবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, দেখা গেল কত সময় পরে ইলেকট্রনটি স্থির অবস্থা প্রাপ্ত হবে। ইলেকট্রনটি স্থিরাবস্থা প্রাপ্ত হবে। থার্ড আর একটা কোশ্চেন দিয়ে দিল, কত দূরত্ব অতিক্রম করবে থেমে যাবার পূর্বে, স্থিরাবস্থা প্রাপ্ত হবার পূর্বে কত দূরত্ব অতিক্রম করবে, এই তো কোশ্চেন। অতিক্রম করবে, একটু দেখো, ধৈর্য ধরো, ভালো লাগবে আর কি। এর মধ্যে প্রাইজ দেখাবো, আর্ট দেখাবো, একটু সময় আমি বেশি করাবো না। তো সেক্ষেত্রে তোমরা একটা জিনিস জানো, এভরিওয়ান নোজ দ্যাট, তোমরা সবাই জানো এটাই থাকলো, 10 ভোল্ট পার মিটারই থাকলো। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আপনারা জানেন মাস অফ ইলেকট্রন 9.1 গুণন 10 ইনভার্স 31 কেজি, ইট ইজ মোর। আচ্ছা, আমি মনে হয় একটা ভুল করছি, তোমার ওই প্রোটনের ভর তোমরা সবাই জানো, এমপি ইকাল টু 1.6 গুণন 10 ইনভার্স 27 কেজি। আমি জানি না কত লিখে দিয়েছিলাম এর আগে। এটা হচ্ছে এটা প্রোটনের ভর, আর এটা হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রন মোর লাইটার দেন প্রোটন, ইলেকট্রন হালকা, বুঝছো? তাহলে এখান থেকে তুমি যদি এটা বসাও, তাহলে তুমি ত্বরণের একটা মান পাবা, এখান থেকে ত্বরণের মান পাবা। ওই যে একই ঘটনা চার্জের, শুধু তোমরা তো জানো যে ত্বরণ বের করার সময়, বল বের করার সময় আমরা শুধু চার্জের মান বসাই। তাহলে কিউ এর মান, এই অঙ্কের ক্ষেত্রে কিউ এর শুধু মান বসাবা, ই এর মান বসাবে, এম এর মান বসাবা, একটা পেয়ে গেলা। তারপরে এই যে দেখুন 2 নাম্বার কোশ্চেন, 1 সেকেন্ড পরে ইলেকট্রনের বেগ কত। এখন বেগ কিন্তু বাড়বে না, আগে যা ছিল তার থেকে কমে যাবে, তখন এখানে কিন্তু মাইনাস চলে আসবে। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে, যে কত সময় পর ইলেকট্রন স্থির অবস্থা প্রাপ্ত হবে। তাহলে সেক্ষেত্রে 3 নাম্বার কোশ্চেন আমরা কিন্তু লিখতে পারি এরকম ভাবে, ভি ইকাল টু ভি নট মাইনাস এটি। তাহলে টি ইকাল টু কিন্তু থেমে যাবে, তাহলে শেষ বেগটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের টি ইকাল টু কিন্তু ভি নট বাই কিন্তু এ চলে আসবে, তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ যে তোমার কাছে 100 টাকা ছিল, প্রতি সেকেন্ডে যদি তুমি 10 টাকা করে হারাও, তাহলে পুরা হারাইতে কত লাগবে? তো এটাই, তোমার আরডি বেগ ছিল এত, প্রতি সেকেন্ডে এত করে হারাই দিচ্ছে তোমার বেগ, তাহলে কি কত সময় লাগবে? তাহলে এখান থেকে এটা পেয়ে যাবে। আবার 4 নাম্বার কোশ্চেন যে বলছে থেমে যাওয়ার পূর্বে কত দূরত্ব অতিক্রম করে, তুমি এখান থেকেও বের করতে পারো যে থামতে কত সময় লাগে, অথবা এখান থেকেও করতে পারবা ভি স্কোয়ার ইকাল টু ভি নট স্কোয়ার মাইনাস 2s। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ আমাদের শেষ বেগটা 0, তাহলে এস ইকাল টু ভি নট স্কোয়ার বাই 2a। এখান থেকে তোমরা ডেটাগুলো বসায় সুন্দর করে মানগুলো বের করবা। কারা কারা বুঝতে পেরেছো তারা একটু কমেন্ট করো, বুঝতে পারলে কমেন্ট করো। ওকে, দেখো মাইনাস এ দিয়ে কি করবা, মাইনাস এ এখানে যদি মাইনাস এ বানাও, তাহলে সেক্ষেত্রে এখানে প্লাস দিতে হবে। আমরা সেটা করি না, আমরা ত্বরণের মান নিয়ে কাজ করছি, আর সূত্রে দেখেই, যেহেতু এই যে দেখো ব্যাপারটা তো তোমরা গতিবিদ্যা পড়েছো যে বস্তুর আদিবেগ এই দিকে, ত্বরণ এই দিকে, তার মানে আদিবেগ পজিটিভ ধরলে ত্বরণের আগে নেগেটিভ ধরতে হবে, এই জন্য। সো নেগেটিভ দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারলে ভাই একটু কমেন্ট করো, বুঝতে পারলে ওকে বলো, হ্যাঁ বুঝতে পারলে ওকে লেখো। থ্যাংক ইউ যে 51 জন আছো। ওকে, ভেরি নাইস। আরেকটা বিশেষ অঙ্ক করাবো। আমি একটা হোমওয়ার্ক দিয়ে দেব, একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এটা কোনো একটা স্থানের তড়িৎ ক্ষেত্র, দেখতেই পাচ্ছ সমান্তরাল না, দ্যাট মিনস অসম তড়িৎ ক্ষেত্র।
ই ইকাল টু 5x² প্লাস 8। এটা কোনো একটা স্থানের তড়িৎ ক্ষেত্র দিয়ে আছে। এই স্থানে একটা প্রোটন, আচ্ছা প্রোটন টোটন বাদ দিলাম, 10 গ্রাম ভরের একটি বস্তু, 10 গ্রাম ভরের একটি বস্তু, এই বস্তুর ভর m ইকাল টু 10 গ্রাম। ওকে, গতিশীল v0 বেগে। আমি বলেই দিলাম v0 এর মান v0 এর মান 2 গুণন 10²। আচ্ছা 200 মিটার পার সেকেন্ড। দুশো মিটার পার সেকেন্ড। ওকে, ভেরি গুড, কোশ্চেন দিয়ে দিচ্ছি। এখন তোমাদেরকে প্রশ্ন করে দিচ্ছি, দেখি তোমরা আমার লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কেমন আছো। আমি তোমাদেরকে একাডেমিক ফার্স্ট ইয়ার করিয়েছিলাম ভাই। আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা যে সূত্রগুলো জানো, ভি ইকাল টু v0 প্লাস এটি, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার 2s, দিস টাইপ অফ ফর্মুলা, এই সূত্রগুলো তখনই প্রযোজ্য হবে যখন ত্বরণের মানটা সুষম হবে। কিন্তু যদি অসম ত্বরণ হয় তাহলে সেক্ষেত্রে আর এইভাবে করা যায় না, তখন আমাদেরকে ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়েশন দিয়ে করতে হয় আর কি। তোমরা সেই সূত্রটা মনে আছে যে সরণকে ডেরিভেটিভ করলে বেগ পাওয়া যায়, বেগকে ডেরিভেটিভ করলে ত্বরণ পাওয়া যায়, আর উল্টা কথা, ত্বরণকে ইন্টিগ্রেট করলে বেগ, বেগকে ইন্টিগ্রেট করলে সরণ পাওয়া যায়। তা আমি তোমাদেরকে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে এই 1 নাম্বার কোশ্চেন, 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত। আর আরেকটা তথ্য এখানে দিয়ে দিছি, s0 ইকাল টু 5 মিটার। শুরুতে আর বেগ ছিল 200 মিটার, আর ওর পজিশন যেখান থেকে পরিমাপ করছে কোনো একটা মোমেন্টে আমি যখন ওকে দেখছি, টি, তোমরা জানো টি ইকাল টু 0 অর্থ কি? টি ইকাল টু 0 মানে গণনা শুরুতে পর্যবেক্ষণ হচ্ছে। তো আমি যখন ওকে পর্যবেক্ষণ করছি তখন ওর বেগ ছিল 200 মিটার পার সেকেন্ড। এরকম না, মানে ব্যাপারটা এরকম, তোমার কিন্তু আগেও বলা হয়েছে ভাই যে টি ইকাল টু 0 মানে সময় আছে, সময়ের সহিত তুমি কোনো কিছু, সময়ের সহিত কিছুই ছিল না, তুমি কোনো কিছু বলতে পারবে না। ব্যাপারটা, একটা গাড়ি, তুমি ধরো স্টেশনে দাঁড়ায় আছো, গাড়ি ছাড়লো, তখন টি ইকাল টু 0 মানে 0ই, কিন্তু তুমি দেখা যাচ্ছে আর একটা স্টেশনে, ওই স্টেশনে গাড়িটা থামে না, তখন তুমি ওকে পর্যবেক্ষণ করলে গাড়ি ডাক, তখন কিন্তু ওর একটা বেগ আছে, বুঝছো? তার মানে তুমি যে মুহূর্তে ওকে দেখছো সে মুহূর্তে, তো যেখান থেকে আমি ওর পজিশন মাপছি, হয়তো বা হতে পারে এরকম জায়গা থেকে আমি ওর পজিশনটা মেপেছি, তো সরণ তখন 5 মিটার। তো 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত? 2 নম্বর কোশ্চেন হচ্ছে 3 সেকেন্ড পরে বস্তুটির সরণ কত, সরণ কত। আমি তোমাদেরকে হেল্প করে দিতে পারি, একবার খালি হেল্প করে দিতে পারি, সেটা আলটিমেটলি তোমরা চাইলে, প্রথম কথা আমি কিন্তু এই বের করতে পারবো, এই কালটো কিন্তু যেহেতু এর ভর আছে, ও আচ্ছা সরি আরেকটা তথ্য, এর চার্জ আছে, এর চার্জের মানটা বলে দিচ্ছি। চার্জের মানটা হচ্ছে 10 কুলম দিয়ে দিলাম ইচ্ছা মতো, এর চার্জের মানটা 10 কুলম, আর এর ভরটা হচ্ছে m ইকাল টু 10 গ্রাম। আচ্ছা 10 কুলম, ওকে ইটস ওকে, 10 কুলম দিয়ে দিলাম। তো এই কালটো কিন্তু দেখো, এটা যেহেতু পজিটিভ চার্জ বলেই দিছি, তার মানে এই যেদিকে গতিশীল ও বল অনুভব করবে, একটা লক্ষ্য করো এই দিকে গতিশীল, তড়িৎ ক্ষেত্রটাও তো এই দিকে, তার মানে আলটিমেটলি ও বলটাও অনুভব করবে, কিন্তু মোটামুটি ওই দিকেই কিন্তু বলটা অনুভব করবে আর কি, বুঝছো? তো সেক্ষেত্রে দেখো এই কালটো কোনো মোমেন্টে কতটুকু বল অনুভব করবে সেটা আমরা তো লিখতেই পারবো, এফ বাই এম, এফ ইকাল টু কিউ ই বাই এম। এখন এখান থেকে একটু লক্ষ্য করে দেখো, যেটা ফ্যাক্ট, কিউ এর মানটা
দেখতে পাচ্ছ কিউ এর মান 10, এম এর মান কিন্তু 10 ইনভার্স 3 এত গ্রাম, ই এর মান কিন্তু 5x² প্লাস 8। তো এখান থেকে যদি আমরা কেটে দিই তাহলে এ ইকাল টু কিন্তু আমরা যদি এটা 1000 এটাকে গুণ করে দিই তাহলে 5000x² প্লাস 8000 এরকম টাইপের এ কিন্তু চলে আসলো। এটা কিন্তু দেখো এটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা কিন্তু একটা ফাংশন, এটা কিন্তু ফাংশন আকারে পরিবর্তনশীল আকারে। আমি তোমাকে বলছিলাম তার মানে এটা কিন্তু সুষম না, এটা অসম, এক্স এর সাথে সাথে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। সরি লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আই এম এক্সট্রিমলি সরি, আমি x² লিখে ফেলছি, আমি টি স্কোয়ার এটা টাইমের ভেরিয়েবল করে দিচ্ছি। এক্স এর রেসপেক্টেও করা যাবে, এরকম না এক্স এর রেসপেক্টে, এটা টাইমের সাথে সাথে এই জায়গায় একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই তড়িৎ ক্ষেত্রটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, এই জায়গাতে আমি টাইমের রেসপেক্টে করে দিছি। তাহলে আলটিমেটলি এটা লক্ষ্য করে দেখো 5t², এটা কিন্তু 5t²। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের খালি আমি একটা আইডিয়া দিই, আমার যেহেতু বেগ দরকার, তো 1 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমি কিন্তু যে জিনিসটা করতে পারবো দেখো, যে উই নো দ্যাট ভি ইকাল টু, সবাই জানো এ ইকাল টু ডিভি বাই ডিটি, উই নো দ্যাট, উই নো, দেখো আগে উই নো এ ইকাল টু ডিভি বাই ডিটি, এখান থেকে ডিভি ইকাল টু কিন্তু লিখতে পারবো এ ডিটি, সবাই দেখো আর গুণ করে। তো এখন দেখো আমার কিন্তু ভি দরকার, তো ডিভি থেকে ভি পেতে গেলে আমাকে কিন্তু ইন্টিগ্রেট করতে হবে। তোমরা জানো ডিএক্স থেকে এক্স পেতে গেলে ইন্টিগ্রেট করে দিতে হয়, তাহলে এপারও সমীকরণে বামে ইন্টিগ্রেট করলে কিন্তু ডানেও ইন্টিগ্রেট করে দিতে হয়। তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কিন্তু ভি। এখন আমার কিন্তু যেটা দরকার লিমিট কত থেকে কতর মধ্যে, সেটা আমাকে বের করে নিতে হবে আর কি। তো আলটিমেটলি তোমরা একটু লক্ষ্য করে দেখো, তুমি চাইলে লিমিট দিয়েও করতে পারো, লিমিট ছাড়াও করতে পারো। তো লিমিট ছাড়া করলে পরে যে কাজটা করতে হয় তোমরা জানো কি করতে হয়। আমি এখন দেখো আমার এখানে এ মানে কিন্তু আমি কিন্তু যেটা লিখে রাখছি আর কি, 5000t² প্লাস 8000 এর সাথে ডিটি। এখন আমি এটা দিয়ে যদি এটাকে আলাদা আলাদা করে ভেঙে দিই তাহলে দেখো 5000 বের করে দিলাম, 5000 ইন্টিগ্রেশন অফ t² ডিটি প্লাস 8000, এই যে ইন্টিগ্রেশন এটার সাথে একবার এটার সাথে, তোমরা জানো ইন্টিগ্রেশন গুণ আকারে ইউ প্লাস ভি আকারে থাকলে এইভাবে লেখা যায়। তাহলে এটা মানে কিন্তু 5000 এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কিন্তু লিখতে পারবো t⁻³/3, একবারে কিন্তু আমরা লিখে দিতে পারবো। একইভাবে এটাকে ইন্টিগ্রেট করলে কিন্তু লিখতে পারবো 8000t, সবাই এভরিওয়ান নোজ দ্যাট, এভরিওয়ান নোজ দ্যাট। এখন কথা আছে এর সাথে কিন্তু একটা কাজ করে দিতে হবে, এটা কিন্তু দেখো তোমার এটা কিন্তু আমাদের সেই ডেফিনাইট ইন্টিগ্রাল না, সো ইনডিফিনাইট ইন্টিগ্রাল অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে সি যোগ করতে হয়। এখন সি এর মান কেমন করে বের করব, 1 নং সমীকরণে এইটা দেখো। এখন তোমরা সবাই জানো, দেখতেই পাচ্ছ আমি ভি নটের মান দিছি, ভি নট মানে 0, ভি নট মানে আদিবেগ, আদিবেগ মানে কখনকার বেগ, এই ভি দ্বারা বোঝাচ্ছে টি সময় পরে বেগ, টি এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভি এরও ভিন্ন ভিন্ন মান আছে। এখন টি এর যদি মান 0 ধরি তখন ভি এর একটা মান পাবো। তাহলে এখন লক্ষ্য করো, যেহেতু দেওয়া আছে আমরা তাহলে এখান থেকে লিখতে পারবো, যেহেতু টি ইকাল টু 0 হলে ভি ইকাল টু 200 মিটার পার সেকেন্ড হয়, সুতরাং আমি কিন্তু যে কাজটা করতে পারবো এখান থেকে ভি এর পরিবর্তে যদি 200 বসাই দিই তাহলে দেখো আলটিমেটলি টি এটা 0 এটা 0, তাহলে ফাইনালি কিন্তু সি, এভরিওয়ান নোজ দ্যাট। তাহলে আমি কিন্তু সি এর মানটা কিন্তু 200 পেয়ে গেলাম আর কি। তাহলে দেখো অতএব আমরা কিন্তু ফাইনালি যে জিনিসটা লিখতে পারবো যে ভি ইকাল টু, অতএব ভি ইকাল টু যেটা লেখা যাবে তোমরা একটু এখান থেকে লক্ষ্য করে দেখো, আমি লিখতে পারছি 5000 তার সাথে t³/3 প্লাস 8000t তার সাথে কিন্তু 200। এখন আমাদের কোশ্চেন ছিল কি, কোশ্চেন ছিল 3 সেকেন্ড পরে বেগ কত, তাহলে আফটার 3 সেকেন্ড পরে যখন বেগ বলবে তখন 5000 টি এর মান 3³ প্লাস 8000 গুণন 3 তার সাথে কিন্তু 200। তোমরা এটা ক্যালকুলেশন করলে এত মিটার পার সেকেন্ড, আমি একটা করে দিলাম, বেগ বের করে দিছি। একইভাবে তোমরা সরণ বের করবে, সরণ কিভাবে বের করতে হবে, এস ইকাল টু সবাই জানি ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, তোমরা সবাই জানো। একইভাবে ভিকে এই যে ইকুয়েশনটাকে ভি এর সমীকরণ যেটা, এই যে এটা ভি এর সমীকরণ, ভি এর সমীকরণকে ইন্টিগ্রেট করবা করে বের করবা,
এই অঙ্কটা খালি দেখালাম, দেখো এটা আমি ভাই বলতে পারবো, কারণ তোমরা যারা আমার কাছে ফার্স্ট ইয়ার পড়েছো গতিবিদ্যা তাদের এই ধরনের কোনো ল্যাকিংস আমি কিন্তু রাখিনি। আমি আরেকবার রিপিট করছি শুরু থেকে, আমাকে ধরো এই রোমে এই জায়গাতে একটা তড়িৎক্ষেত্র আছে, কিন্তু এই তড়িৎক্ষেত্রের মানটা সুষম না, এটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, পরিবর্তনশীল অনেকভাবে হতে পারে, সেটা স্পেসের রেসপেক্টে হতে পারে, স্পেস মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন, আর একটা টাইমের রেসপেক্টে সময়ের সাথে সাথে হয়তো বা চার্জ বাড়ছে কমছে এরকম আর কি। তো আলটিমেটলি সেই জায়গায় আমি 10 গ্রাম ভরের একটা বস্তু রাখছি এরকম একটা তড়িৎক্ষেত্রের মধ্যে, এবং তাতে চার্জ দিয়ে আছে এত, তাইলে এর উপর একটা বল কাজ করছে, ত্বরণ কাজ করার কারণে এর উপর আমি বলছি 3 সেকেন্ড পরে বেগ কত। তাহলে যেহেতু এর ত্বরণটা পরিবর্তনশীল ত্বরণ, দেখতেই পাচ্ছ যে এ ইকাল টু এটা একটা সমীকরণ আকারে পাওয়া গেছে, এটাকে ইন্টিগ্রেট করে আমরা এটা, তোমরা অঙ্কটা তুলবে বাসায় দেখবে, এবং পরের অংশটা তোমাদের জন্য হোমওয়ার্ক। যদি কিছু বুঝো ভাই, কিছু যদি বুঝো তাহলে ওকে, যদি কিছু বুঝো, আচ্ছা সি ইকাল টু 200টা আরেকবার লজ্জা করে না এই কথা আমাকে জিজ্ঞেস করেছো মৌসুমি। এই যে এখান থেকে লক্ষ্য করে দেখো, এটা তো একটা ফাংশন, কি করে ইন্টিগ্রেশনের মান বের করতে হয় তোমরা জানো না, যে কনস্ট্যান্টের মান। তাহলে এখানে দেখো টি এর মান, টি এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভি এর মান, কিন্তু আমি বলেই দিছি ওই বস্তুটার আদি বেগ ছিল 200 মিটার পার সেকেন্ড, বলেই দিছিলাম। তো আদি বেগ মানে কি, যখন টাইমের মান 0 তখন 200, তাহলে টি এর মান আমি যদি এই সমীকরণে 1 নং সমীকরণে টি এর মান যদি 0 বসাই, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে সি টিকে গেল, তখন ভি এর মানটা বসালাম 200। তাহলে আমাকে এটা বলে দিয়ে থাকে, একটা অপশন দিয়ে থাকে যে অনির্দিষ্ট যোগে যে সি এর মান বের করা, আমি বলে দিতে পারতাম যে ওই বস্তুটা আমি যখন 3 সেকেন্ডে বস্তুটার বেগ এত ছিল, তাহলে আমি এখানে 3 টি এর মান 3 বসালে ভি এর একটা মান পাইতাম, সেখান থেকেও সি বের করতাম, করে আলটিমেটলি এটাই যে টি ইকাল টু 0 হলে ভি ইকাল টু এই যে টি এর মান এই সমীকরণে বসাইছে। এটা হচ্ছে সেই সমীকরণ, যে সমীকরণ থেকে টি এর যে কোনো মানের জন্য ভি এর মান বের করা যায়। তো কিন্তু এই সমীকরণ থেকে বের করতে পারছি না, কারণ এখানে সি ছিল। তো আলটিমেটলি আমি টি 0 বসাই, সি এর মানটা দিয়ে আমি প্রকৃত ভি এর সমীকরণটা বের করে নিলাম আলটিমেটলি। বলো কে কে বুঝতে পারছো, একটু কমেন্ট করো, কষ্ট নিবা না, কে কে বুঝতে পারছো সেটা বলো। একজন বলে এসো শাপলা 6900, থ্যাংক ইউ শাপলা, 6900 200 মিটার পার সেকেন্ড, থ্যাংক ইউ। ওকে, আমি কিন্তু আগেই বলছি আমি পড়াটা পড়াচ্ছি অ্যাডমিশনের জন্য। সো ভাই এটাকে এইভাবে নেওয়ার কোনো কিছু নাই, যে বুঝো নাই তার অত টেনশন নেওয়ার দরকার নেই, আমি তো পড়াটা পড়াচ্ছি অ্যাডমিশনের জন্য আর কি। তো চলে আসো, এটা আমি 1 ডাইমেনশনাল দেখালাম আর কি, আমি 1 ডাইমেনশনাল দেখালাম। এবার আমি তোমাদেরকে দেখাবো 2D or projectile motion। into ইলেকট্রিক ফিল্ড। এটা তো দেখি তোমাদের কমেন্টগুলো দেখে, মন খারাপ করবে না কেউ, মন খারাপ করলে পারবো না। হ্যাঁ থ্যাংক ইউ বুঝতে পেরেছো, ওকে ভেরি গুড। ওকে ওকে, এটা একটা পজিটিভ চার্জে চার্জিত পাত, এটা একটা নেগেটিভ চার্জে চার্জিত পাত। কল্পনা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার নাও। আমি তার মানে এখানে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড আছে, দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড আছে। তোমরা সবাই জানো ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে ক্রিয়া করে। তো এই জায়গায় আমি একটা এম ভরের কিউ চার্জে চার্জিত বস্তুকে পজিটিভ কিউ দিলাম আপাতত, কিউ চার্জে চার্জিত বস্তুকে ছুঁড়ে মারব। যদি ছুঁড়ে মারি তাহলে কি ঘটনা ঘটবে দেখো, ভালো করে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। এই বস্তুর গতিপথের সাথে একটা লম্ব বরাবর বল কাজ করবে, আর তোমরা সবাই জানো কোনো বস্তুর গতিপথের সাথে লম্ব বরাবর বল কাজ করলে বস্তুর দিক চেঞ্জ হয়ে যায়। তার মানে আলটিমেটলি তোমরা এমনি একটা জিনিস ভাবো না, তোমরা ও আচ্ছা রাইট, আমি তোমাদেরকে একটা কল্পনা করে দেখাই, তাহলে তোমরা এটা ভালো বুঝতে পারবা। তোমরা এটা কল্পনা করো, একটা বস্তুকে আমরা যখন এইভাবে ছুঁড়ে মারি,
তখন সে স্থানে কিন্তু গ্র্যাভিটি থাকে। তো গ্র্যাভিটির কারণে কিন্তু বস্তুটা কিন্তু এই যে এরকম প্রাসের মতো হয়ে যায়। তো এখানে ঠিক একইভাবে এই জায়গাতে বুঝছো, গ্র্যাভিটির পরিবর্তে শুধুমাত্র এই জায়গাতে একটা বল আছে, বলটা কাজ করছে এই বরাবর, যার কারণে এই বলের কারণে কিন্তু এখানে একটা ত্বরণ। তাহলে এই বস্তুর উপর কত বল কাজ করবে? দেখো এই বস্তুর চার্জ কত, কিউ। কোন দিকে বল কাজ করবে? আর একে ছুঁড়ে মারছি কিন্তু এই বরাবর, কত বেগে ছুঁড়ে মারছি? ধরে নিলাম v0 বেগে ছুঁড়ে মারছি। তাহলে এর উপর দেখো কত বল ক্রিয়া করছে, F = QE। তাহলে এর উপর একটা ত্বরণ সৃষ্টি হবে কতটুক, A = F/m। তাহলে QE/m। আবার দেখো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই বস্তুটাকে, যে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আমি যদি একটা চার্জিত বস্তু রাখি, তুমি ছুঁড়ার বিষয়টা পরে, তাহলে এর উপর একটা কিন্তু বল কাজ করবে, এই যে এর উপর একটা বল কাজ করবে, এই যে এই নিচের দিকে স্ট্রেট। নেগেটিভ চার্জ হলে উপরের দিকে বল কাজ করবে, বলরেখার উপরে। আমি পজিটিভ চার্জ দিয়ে কথা বলছি। তাহলে এই বস্তুটাতে দেখো, বস্তুর ইয়েতে গতিপথের সাথে একটা লম্বভাবে ত্বরণ কাজ করছে। তার মানে এটা কিছুটা, এই বস্তুটা কিন্তু আলটিমেটলি দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ধীরে ধীরে ফিল করবা, আমি যেভাবে বলি সেভাবে বুঝো। তাহলে এর এই বরাবর তো একটা বেগ আছে, তাহলে এই বেগের কারণে কিন্তু ও সামনে যাওয়ার চেষ্টা করবে। তোমরা নিউটনের প্রথম সূত্র জানো, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সরল পথে যাওয়ার চেষ্টা করে। আর সেকেন্ড লটা, যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়। কিন্তু দেখো এই বস্তুর উপর, তাহলে এই বস্তুকে আমি এই বরাবর ছুঁড়ে মারছি, আবার এর উপর একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে এই বরাবর, তাহলে ত্বরণের কারণে এই বরাবর একটা বেগ সৃষ্টি হবে। তাহলে একই সাথে দেখো দুটো ঘটনা ঘটবে, যেদিকের বেগ বস্তুকে সে দেয়, তাহলে একটা বেগ বস্তুকে এক্স অক্ষ বরাবর নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে বেগে তুমি ছুঁড়ে মারছো। আর একটা বেগ কোন দিকে সৃষ্টি হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর, যার কারণে সে নিচে। তাহলে একই সাথে বস্তুটা কি হবে, বস্তুটা সামনে চলো নিচে নামো, সামনে চলো নিচে নামো। আমি আবার বলছি, ভালো করে বুঝো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিয়ে নাও। আমি যখন একে ছুঁড়ে মারবো স্ট্রেট, তাহলে দেখো যদি গ্র্যাভিটি না থাকতো, কোনো বস্তু যদি ছুঁড়ে মারতো এবং সারা জীবনে কিন্তু সোজা চলতো, কিন্তু গ্র্যাভিটির কারণে আর নিচের দিকে একটা ত্বরণ বেগ সৃষ্টি হচ্ছে, ওই বেগের কারণে সে নিচে, কিন্তু ওই বেগটা ঠিকই আছে, কিন্তু যার কারণে কি হচ্ছে, সামনে চলো নিচে নামো, সামনে চলো নিচে নামো, সামনে চলো নিচে নামো। তো সেম ঘটনা, একটু কবির ভাষায় বলো, সামনে চলো নিচে নামো, সামনে চলো নিচে নামো। তাহলে আলটিমেটলি কিন্তু ভাই, আমি খুবই সরি, আমি এখন খুবই গরিব অবস্থায় আছি, আমার কাছে শুধু একটা ব্ল্যাক মার্কার, বুঝছো, একটা জাস্ট, মানে আমাকে তো একটা কেউ মার্কার নিয়ে এসে দেবে এরকমও কেউ নাই আর কি, বুঝছো, কেউ নাই আর কি। যাই হোক, এদিকে চলে আসো। তো আলটিমেটলি কিন্তু কিছুটা কিন্তু দিস টাইপ অফ মোশন দেখতে পাচ্ছি, ইটস এ 2D মোশন, দিস ইজ কল্ড প্রজেক্টাইল মোশন। ওকে, প্রক্ষেপক গতি। কারণ তোমরা জানো প্রক্ষেপক গতির ক্ষেত্রে এক অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ থাকে। তাহলে আলটিমেটলি সেম ঘটনা। তাহলে আর যদি এটা নেগেটিভ চার্জ হতো, তাহলে কিন্তু ত্বরণটা এইদিকে সৃষ্টি হতো। তাহলে কিন্তু এটা যদি ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু হতো, এইভাবে যদি আমি ছুঁড়ে মারতাম, তাহলে এ কিন্তু ধীরে ধীরে এইদিকে যেত। সো নো প্রবলেম। তাহলে আমরা প্রথমে আগে একটা জিনিস, উই হ্যাভ টু টেকিং ডিসিশন, বাট আমরা অঙ্ক করেই ডিসিশন নিব। তো কথার কথা আর কি, কোনো একটা মোমেন্টে বস্তুটা ধরে এখানে আসছে, আমি ধরে নিলাম, বুঝছো, এটাকে ওই যে যেখান থেকে ছুঁড়ে মারি ওই জায়গাটার ভিতর দিয়ে আমি একটা কল্পনা করলাম, এটাকেই আমরা মূলবিন্দু কল্পনা করে নিছি আমাদের 2 ডাইমেনশনাল। এটা ধরো আমাদের সেই তথাকথিত মূলবিন্দু। এখন এই দিকে ওয়াই অক্ষের নেগেটিভ দিক, আর এটা ধরো এক্স অক্ষের নেগেটিভ, এক্স অক্ষের পজিটিভ। তো কোনো একটা মোমেন্টে এরকম জায়গায় আসছে, তো এটা এই পয়েন্টের স্থানাঙ্ক আমি নাম দিলাম এক্স, ওয়াই, জাস্ট বোঝার জন্য, এটা বাদ দাও অত কাহিনী। তাহলে এই বিন্দু যেতে হলে কিছু পরিমাণ দেখো আমাকে সামনে যেতে হয়, কতখানি সামনে, এখান থেকে এর উপর দিয়ে লম্ব অঙ্কন করি, তাহলে এই পরিমাণ সামনে, এই পরিমাণ নিচে। তাহলে আমি কি বলতে পারি না, এর অনুভূমিক সরণ এটা এক্স, আর এই পরিমাণ, এটার নাম আমি দিয়ে দিলাম উলম্ব সরণ ওয়াই। এই যে এখান থেকে এটা এই জায়গায় আসছে, এবং আমি ধরে নিচ্ছি এই জায়গায় আসতে তার টি সময় লেগেছে। তাহলে এবার চলো আমরা তাহলে একটা কাজ, তোমাদের ভুলে যাওয়া উচিত না, অ্যাট দ্য রেট অফ এক্স অক্ষ, ওই যে আমরা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে বলছিলাম আমাদের স্বাভাবিক সূত্র। তো আমরা প্রথমে অ্যাট দ্য রেট অফ এক্স অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করি। তোমরা একটু বলো, তোমাদের মনে আছে সূত্রটা? ভি ইকাল টু, আমাদের সূত্র ছিল ভি ইকাল টু ভি নট
প্লাস এটি। তা আমি তো আরেক খালি যে জিনিসটা বলেছিলাম যে যখন এক্স অক্ষ বরাবর আমরা যখন দ্বিমাত্রিক গতি নিয়ে কাজ করি, যে বরাবর গতি সে বরাবর, তাহলে এটা ভি হচ্ছে টি সময় পরে বেগ, তাহলে ভি এক্স দ্বারা টি সময় পরে এক্স অক্ষ বরাবর বেগ, তাহলে এখানে ভি নট এক্স, তাহলে এখানে এক্স, ওই যে বরাবর বেগ মানে যে বরাবর গতি নিব ওই বরাবর আদি বেগ, ওই বরাবর ত্বরণ সব নেব। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই বস্তুটাকে এক্স অক্ষ বরাবর ছুঁড়ে মারছি, কিন্তু এক্স অক্ষ বরাবর কিন্তু এখানে কোনো ত্বরণ নেই, কারণ আমি এই বরাবর জাস্ট ছুঁড়ে মারছি, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই। কিন্তু বলো দেখি এই ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর কিন্তু একটা ত্বরণ আছে, এবং এই সেই ত্বরণটাই কিন্তু এইটা। তার মানে আমি কিন্তু বলতে পারি এ ওয়াইও যে কথা এও কিন্তু একই কথা, এ ওয়াই ইকাল টু এ ইকাল টু এফ বাই এম ইকাল টু কিউই। তাহলে যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, আমি ছুঁড়ে মারছি, এবং ইলেকট্রিক ফিল্ডের কারণেও যে ত্বরণটা সেটা ওয়াই অক্ষ বরাবর, সুতরাং কিন্তু এক্স এর ভ্যালুটা 0। তার মানে আমি কিন্তু ভি এক্স ইকাল টু আমি লিখতে পারবো ভি নট এক্স। তোমরা সবাই জানো কোনো বস্তু যদি সমবেগে চলে তার এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না। তার মানে এই জায়গায় তো এক্স অক্ষ বরাবর যে বেগ ছিল এখানেও যা থাকবে এখানেও তাই থাকবে, এখানেও তাই থাকবে। এবং তোমরা সবাই জানো দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আমরা কোনো কিছু ডিরেক্ট বের করতে পারি না, আমাকে কি করতে হয়, ওই যে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে যেমন আমি তোমাকে যদি বলি এ একটা ভেক্টর এ এক্স আই এ ওয়াই জে, তুমি ডিরেক্ট এ এর মান বের করতে পারবে না, তোমাকে এ ইকাল টু জেড করতে হবে আই সহগের উপর স্কোয়ার ওয়াই জে সহগের স্কোয়ার করে রুট করতে হবে। অর্থাৎ দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে উপাংশগুলো জানলে উপাংশগুলোর উপর স্কোয়ার করে রুট করতে হয়। তাহলে এই আমি ভি নট এক্স পেয়ে গেলাম। একইভাবে দেখো এক্স ইকাল টু আমরা এস ইকাল টু সবাই আমরা জানি সরণ বের করার সূত্র ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এক্স অক্ষ বরাবর গতি হলে তাহলে এখানে এস এক্স এখানে ভি এক্স। আর তোমরা জানো সময় স্কেলার রাশি, তাই টি এর কোনো উপাংশ হয় না, যে বরাবর গতি নিব সেই বরাবর সব উপাংশ নিতে হবে এক্স। এখন এক্স এর ভ্যালুটা 0। আবার এস এক্সকে তোমাদেরকে একটু আগে বলছি এক্স অক্ষ বরাবর, এই যে এখানে যদি আসে তাহলে প্রাসের একটা সরণ হলো, প্রাস এখানে ছিল এখানে, তাহলে এই যে প্রাসের সরণটা কীভাবে বের করতে হবে, প্রাসের সরণ আমরা বের করি কিভাবে, আদি অবস্থান আর শেষ অবস্থানের সংযোগ রেখা দ্বারা, এই যে এটা হচ্ছে প্রাসের সরণ। এখন এটার নাম হচ্ছে এস, এখন এস এর এই বরাবর একটা উপাংশ পাচ্ছি সেটার নাম এস এক্স। তো এই এক্স এক্সকে শুধু আমরা কি দ্বারা প্রকাশ করছি, এক্স দ্বারা। তোমরা তো সবাই জানো যে প্রাসের এক্স অক্ষ বরাবর সরণকে এস এক্স দ্বারা প্রকাশ না করে আমরা বোঝার সুবিধার্থে শুধু এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে এক্স ইকাল টু এক্স, আর ভি নট এক্স এর পরিবর্তে আমি কিন্তু ওই যে ভি নট এক্সও যে কথা ভি এক্স একই কথা, তাহলে এক্স ইকাল টু আমরা কিন্তু লিখতে পারি ভি এক্স টি। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছ ভি এক্স টি। আর আরেকটা তথ্য একটু এখান থেকে একটু লক্ষ্য করে দেখো, এখানে আমি যেহেতু কি বরাবর ছুঁড়ে মারছি বলো তো, এক্স অক্ষ বরাবরই ছুঁড়ে মারছি। তোমরা সবাই জানো যে এটা গতির বিদ্যায় তোমরা পড়ছো, আমি যদি কোনো কিছুকে ভি নট বেগে ছুঁড়ে মারতাম তাহলে এর এক্স অক্ষ বরাবর উপাংশ ভি এক্স ইকাল টু হতো ভি নট এক্স কস থেটা। কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আমি যেহেতু এক্স অক্ষ বরাবরই ছুঁড়ে মারছি, তাই তার মানে কিন্তু এক্স অক্ষ বরাবর কিন্তু কোনটা কিন্তু 0 ডিগ্রি। তাহলে এই যে দেখো ভি নট ভি এক্স ইকাল টু আমরা কিন্তু পাইতাম ভি নট কস থেটা কস 0 ডিগ্রি মান 1। তাই ভি নট এক্সও যে কথা ভি নট কস 0 ডিগ্রি একই কথা, ভি নটও একই কথা। তার মানে প্রাসের কিন্তু এক্স অক্ষ বরাবর বেগ ভি এক্স ইকাল টু কিন্তু ভি নট এক্স, এই যে এটা অনুভূমিক প্রাসের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্স ইকাল টু আমরা যেটা লিখতে পারছি ভি এক্স টি, তাহলে এখান থেকে আমরা কিন্তু লিখতে পারবো এক্স ইকাল টু ভি নট টি। তোমরা মুখস্থ করার করার দরকার নেই এত ভাবার, তোমরা এটা একটা সূত্র, এটা খালি মনে রাখো যে আমরা যদি একটা এরকম যদি একটা ক্ষেত্র সৃষ্টি করে সেই ক্ষেত্রের মধ্যে আমরা যদি একটা বস্তুকে চার্জিত বস্তুকে ছুঁড়ে মারি সেটা টি সময়ে কতখানি সামনে যাবে সেটা এক্স ইকাল টু ভি নট টি। অন দ্য সেম প্রসিডিউর ওয়াই অক্ষের ক্ষেত্রে ওয়াই ইকাল টু আমরা কিন্তু at the rate of y axis অঙ্ক করাবো, অঙ্ক করলে গান ক্লিয়ার হবে, অঙ্ক না করালে ক্লিয়ার হবে না। at the rate of y axis তোমরা একটু সবাই দেখার চেষ্টা করো এটা ধীরে ধীরে। আমি কি লিখতে পারি at the rate of y axis, আমি তো এটা লিখতে পারবো y অক্ষের ক্ষেত্রে। দেখো ভি ইকাল টু ভি নট প্লাস এটি, এখানে হয়ে যাবে ভি ওয়াই ভি নট ওয়াই। তোমরা এগুলো তো জানো, ভি মানে বেগ, ভি মানে টি সময় পরে বেগ, আর ভি ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর টি সময় পরে বেগ, আর ভি নট মানে আদি বেগ, আর ভি নট ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ এ ওয়াই। এখন এখানে দিক দেখতে হয়, তোমরা জানো গতিসূত্রের দিক দেখতে হয়। তো ভি নট ওয়াই এর মান শুরুতে 0,
কেন জিরো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ভি নট ওয়াই মানে প্রাসের ক্ষেত্রে তোমরা এগুলো জানো, প্রাসের ক্ষেত্রে ভি এক্স মানে হচ্ছে ভি নট কস থিটা আর ভি নট এক্স মানে, আর ভি নট ওয়াই মানে হচ্ছে ভি নট সাইন থিটা। আর উভয় ক্ষেত্রে 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি হওয়ার কারণে এটা ভি নট আর এটা হচ্ছে 0, প্রাসের ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নাই এই প্রাসের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখো আমরা ঠিক একইভাবে তাহলে ভি ওয়াই ইকাল টু আমরা কিন্তু যেটা লিখতে পারি ভি ওয়াই ইকাল টু এ ওয়াই, আবার এ ওয়াই এর কিন্তু একটা মান আমরা কিন্তু অলরেডি বের করে রাখছি, সেই মানটা কিন্তু ভি ওয়াই ইকাল টু, লক্ষ্য করে দেখো ভি ওয়াই ইকাল টু কিউ, এটা কিন্তু 0 হয়ে গেল। কেন 0 হলো? কারণ আমি প্রাসটাকে এক্স অক্ষ বরাবর ছুঁড়ে মারছি, তাই ওয়াই অক্ষ বরাবর প্রাসের আদি বেগের কোনো উপাংশ নাই, তাই কিউ ই বাই এম তার সাথে কিন্তু টি, এটা কিন্তু ভি ওয়াই পেয়ে গেলাম। আবার আমি যখন ভি এক্স ইকাল টু আমরা তো পেয়ে গেছি, ভি এক্স মানে কিন্তু ভি নট, এই যে এখানে কিন্তু অলরেডি পেয়ে গেছি ভি এক্স ইকাল টু আমি লিখে দিচ্ছি ভি এক্স ইকাল টু ভি নট, টি সময় পরে প্রাসের এক্স অক্ষ বরাবর আদি বেগ, টি সময় পরে প্রাসের ওয়াই অক্ষ বরাবর আদি বেগ। তাহলে ফাইনালি এই ক্ষেত্রে দেখো আমরা যে জিনিসটা লিখতে পারবো, অতএব সূত্র এটাই সূত্র, টি সময় পরে প্রাসের বেগ ভি ইকাল টু লেখা যায় ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। যারা কিছু বুঝনি তারা এই সূত্র মুখস্থ রাখবে। আর ভি এক্স মানে হচ্ছে ভি নটের উপর স্কোয়ার, আর ভি ওয়াই মানে হচ্ছে কিউ ই বাই এম তার সাথে টি তার উপর হোল স্কোয়ার। এই আমাদের প্রাসের ক্ষেত্রে সূত্র। যদি আমরা ছুঁড়ে মারি, অনুভূমিকভাবে কোনো কিছুকে ছুঁড়ে মারি, তাহলে কি হবে? আর আরেকটা ফাইনালি আমাকে একটু হেল্প করো, জাস্ট 1 মিনিট। সেটা হচ্ছে ওয়াই ইকাল টু আমরা একটা সূত্র প্রাসের ক্ষেত্রে আমরা শিখছিলাম। আরে ভাই, তোমরা যে সূত্র জানো সেটাই, যে তোমরা স্বাভাবিক প্রাসের ক্ষেত্রে যেগুলো সূত্র শিখছো সেগুলোই, খালি যেখানে তোমরা মাথায় রাখবে প্রাসের ক্ষেত্রে, স্বাভাবিক প্রাসের ক্ষেত্রে আমরা যেখানে জি শিখেছি, জি এর পরিবর্তে আমাদেরকে এ ওয়াই বসাইতে হবে, আর এ ওয়াই মানে হচ্ছে কিউ ই বাই এম, এটা বসাই দিতে হবে। তাহলে আলটিমেটলি তোমরা আরেকটা জিনিস শিখছিলা, যদি তোমাদের ভুল না হয়, তো তোমরা এরকম শিখছিলা প্রাসের ক্ষেত্রে ওয়াই ইকাল টু হাফ জিটি স্কোয়ার। তো হাফ জিটি স্কোয়ার না হয় এটা হয়ে যাবে হাফ এটি স্কোয়ার। তো হাফ এটি স্কোয়ার মানে আলটিমেটলি মানে এ জি এর পরিবর্তে এ ওয়াই টি স্কোয়ার, এ ইকাল টু কিউ ই বাই এম, এর সাথে দেখো আমরা যেটা ব্যবহার করতে পারবো সেটা টি। এই তো আমাদের সূত্র। তোমরা একটু দেখো, আমি আরেকবার রিপিট করে আলটিমেটলি তোমাদেরকে, আমি জানি না প্রাস যাদের অসুবিধা আছে ভাই, এই দায়িত্ব তো আমি নিতে পারবো না, কারো প্রাসের দায়িত্ব। আমি যদি কোনো একটা প্রাসকে যদি অনুভূমিকভাবে ছুঁড়ে মারি, তোমরা জানো প্রাসের বেগের দুটো উপাংশ, আমরা যদি প্রাসের বেগের দুটো উপাংশ, সেটা হচ্ছে এই যে ভি বেগে ছুঁড়ে মারলে একটার নাম হচ্ছে ভি নট এক্স, যখন কোনো কিছুর সাথে এক্স বা ওয়াই ব্যবহার করি তখন উপাংশ বোঝায়, এটা ভি নট এক্স, এটা হচ্ছে ভি নট ওয়াই। এটা যদি থিটা হয় তাহলে এটা হয় হচ্ছে ভি নট এক্স মানে হয় ভি নট কস থিটা, ভি নট ওয়াই মানে ভি নট সাইন থিটা। তো ভি নট কস থিটা মানেই ভি নট, আর ভি নট সাইন থিটা মানে 0 হবে। অনুভূমিক বরাবর কোনো প্রাসকে নিক্ষেপ করলে ওয়াই অক্ষ বরাবর আদি বেগের কোনো উপাংশ থাকে না, কিন্তু ত্বরণের কারণে ওয়াই অক্ষ বরাবর বেগ সৃষ্টি হয়। তো আলটিমেটলি এখান থেকে আমরা টি সময় পরে প্রাসের বেগ এবং এটা বের করতে পারবো। তোমরা এটা একটু মাথায় রাখবে। এবং আরও একটা তথ্য, যে প্রাসটা কত দূরে গিয়ে পড়বে সেটাকে আমরা প্রাসের পাল্লা বলি, বা প্রাসটা ভূমিতে পৌঁছাইতে কত সময় লাগবে। তো তোমরা এটা মনে হয় জানো যে কোনো প্রাসে, অনুভূমিক প্রাসের ভূমিতে পৌঁছাইতে যে সময় লাগে সেটা হচ্ছে √2 এইচ বাই জি, কিন্তু এইচ বাই জি এর পরিবর্তে খালি হবে এ ওয়াই। এটা তোমরা একটু মাথায় রাখো। আর এ ওয়াই মানে যা তাই। আর যদি তোমরা জানো যে পাল্লা মানে হচ্ছে বিচরণকালে প্রাস যতখানি দূরত্ব অতিক্রম করে, তো প্রাস বিচরণকালে যতখানি দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা লিখি ভি নট টি, এইভাবে লিখি আর কি, ভি নট টি। ওই যে পাল্লা এক্স আর এটা একই, এক্স মানে ভি এক্স টি, এই যে এক্স মানে ভি নট টি, খালি ছোট টি যখন বড় টি হয় তখন এক্স এর পরিবর্তে আর হয়। ওই যে একটা প্রাসকে যখন আমরা এইভাবে ছুঁড়ে মারি, যতই সামনে যাবে এক্স বাড়ছে, এতে হচ্ছে সর্বোচ্চ। আবার এখানে যেতে যে সময় তার নাম বড় টি। তো ছোট টি সময়ে যে দূরত্ব অতিক্রম করে এটা, বড় টি সময়ে যেটা করে সেটা এটা। তো আলটিমেটলি আমি আরেকবার হচ্ছে তোমাদেরকে একটু জাস্ট শেষবারের মতো করে দিচ্ছি, সূত্রগুলোকে সাজিয়ে দিচ্ছি। তোমরা খালি একটু মনে রাখো যে এম ভরের একটা বস্তুকে, কিউ চার্জে চার্জিত বস্তুকে
আমরা যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে ছুঁড়ে মারি, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে লম্বভাবে তড়িৎ ক্ষেত্র আছে, লম্বভাবে সেই লম্বভাবে তড়িৎ ক্ষেত্রের ভিতর আমরা যদি এম ভরের কিউ চার্জে চার্জিত বস্তুকে ছুঁড়ে মারি, তাহলে ওতে যে ত্বরণ সৃষ্টি হবে ওয়াই অক্ষ বরাবর, সেটা জি এর সমতুল্য। এটার মানটা হচ্ছে কিউ ই বাই এম। আর এই ক্ষেত্রে ভিএক্স ইকাল টু, তোমরা একটু মাথায় রাখবে আগের মতোই সব কিছু, ভি নট এক্স মানে ভি নট ই, ভি নট ওয়াই মানে 0, আর ভি মানে ভিএক্স মানে হচ্ছে ভি নট, আর ভি ওয়াই মানে হচ্ছে তোমার আমাদের এ ওয়াই টি। এটা একটু মাথায় রাখবে, এ ওয়াই বলতে যা বোঝায় তাই। আর ভি ইকাল টু টি সময় পরে বেগ বোঝায় হচ্ছে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। আর এই তো সূত্রগুলো দেখো, সূত্রগুলো প্রাসের সূত্র, সব প্রাসের সূত্র। তারপর বিচরণকাল বের করা সূত্র, আর এইচের পরিচয় হচ্ছে যে হাইট থেকে আমি প্রাসটাকে ছুঁড়ে মারছি, যে হাইট থেকে প্রাস এখান থেকে যদি এখানে এসে পড়ে, ভূমিতে পড়ে, তার মানে প্রাস কতখানি নিচে নেমে আসলো, এইচ পরিমাণ নিচে। সরণ কখন উলম্ব সরণকে, এটা হচ্ছে ডিরেক্ট সরণ, এটা প্রাসের সরণ, কিন্তু যখন বলবো উলম্ব সরণ তখন ওই থেকে কতখানি নিচে নেমে আসছে। আর যখন বলবো অনুভূমিক সরণ তখন কতখানি সামনে গেছে। টোয়াইস এইচ বাই জি, জি না হয়ে যাবে এ ওয়াই। আর পাল্লার ক্ষেত্রে হবে আর ইকাল টু ভি নট টি। আর এমনিতে এক্স ইকাল টু যেটা হবে, ওয়াই ইকাল টু যেটা হবে, সেটা হচ্ছে কতখানি টি সময়ে প্রাস কতখানি নেমে আসে, সেটা হচ্ছে এ ওয়াই টি স্কোয়ার। এটা টি সময়ে প্রাস কতখানি নিচে নেমে আসে একটা প্রাসকে ছুঁড়ে মারার পর, আর এটা ভূমিতে পৌঁছাতে সময় বিচরণকাল। আর টি সময়ে প্রাস কতখানি সামনে যায়, সেটা হচ্ছে ভি নট টি। আশা করি এই কয়টা সূত্র মনে রাখলে তোমরা এই ক্ষেত্রে প্রাসকে সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারবে। আর কি খালি একটা জিনিস মাথায় রাখবে, যেখানে জি সেখানে এ ওয়াই, এই তথ্যটা মাথায় রাখো। চলো একটা অঙ্ক দেখে, ভালো লাগবে অঙ্কটা। একটা অঙ্ক দেখো, তাহলে সব আমি শুধু এটা বুঝালাম যে প্রাসের যা সূত্র এরকম, যদি উপরে একটা পাত নিচে একটা, অর্থাৎ লম্বভাবে একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেখানে যদি কোনো বস্তু, কোনো চার্জিত বস্তুকে ছুঁড়ে দেওয়া হয়, সেটা প্রাসের ন্যায়, তাহলে তড়িৎ ক্ষেত্রে চার্জের গতিপথ প্যারাবোলিক, তড়িৎ ক্ষেত্রে চার্জের গতিপথ প্যারাবোলিক। সরি আমি একটু তোমাদের ডিস্টার্ব করি। এক্স ইকাল টু তো পাই গেলা ভি নট টি, আর ওয়াই ইকাল টু তো পাইলেই হাফ এ ওয়াই টি স্কোয়ার। তো এখান থেকে দেখো টি ইকাল টু এক্স বাই ভি নট, এটাকে যদি আমি এখানে নিয়ে আসি হাফ এ ওয়াই এক্স বাই ভি নটের উপর হোল স্কোয়ার, ওয়াই ইকাল টু, তাহলে ওয়াই ইকাল টু দেখো যেটা পাওয়া যায় হাফ এ ওয়াই এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার। এ ওয়াই কনস্ট্যান্ট, ভি নট কনস্ট্যান্ট, ওয়াই আর এক্স চলো, দেখো ওয়াই এর 1 ঘাত এক্স এর 2 ঘাত, সবাই জেনে গেছে এটা প্যারাবোলিক ইকুয়েশন। সুতরাং তোমরা এটা সবাই মাথায় রাখবে। তড়িৎ ক্ষেত্রে, এটা অনেক ক্ষেত্রে প্রমাণ আসতে পারে, তড়িৎ ক্ষেত্রে চার্জের গতিপথ প্যারাবোলিক, আমি বাংলা করলাম না, প্যারাবোলিক। আর অবগতির জন্য আরেকটা তথ্য দিচ্ছি, তাহলে প্রাসের যত সূত্র, সকল সূত্রই তড়িৎ ক্ষেত্রে প্রযোজ্য হবে, খালি মনে রাখবো জি এর জায়গায় এ ওয়াই হবে। তো একটা অঙ্ক দেখাই, তাহলে দেখো ভালো লাগবে অঙ্কটা। লাস্ট ম্যাথের আগের ম্যাথ, তোমরা যারা যুক্ত আছো, হ্যাঁ ঠিক আছে, টেনশন নাই। তোমরা কি চাপে পড়ে গেছো? 58 মিনিট এত তাড়াতাড়ি পড়ে গেলে হবে না, তো একটু ওয়েট করো। আচ্ছা একটু খালি আমি আগে একটা নিয়ে নিই। পড়া কে কে বুঝতে পারলে একটু কমেন্ট করো, ওকে লেখো। কে কে বুঝতে পারছো তারা ওকে লেখো, বুঝতে পারলে ওকে লেখো। এটা না বুঝার কিছু নেই, এটা যে বুঝবে না তার বুঝতে হবে ইয়েতে সমস্যা আছে। ঠিক আছে, তুমি প্রাক চ্যাপ্টারটা পড়বে যে প্রাসের বেগের দুইটা উপাংশ, একটা ভি নট কস থিটা এক্স অক্ষ বরাবর উপাংশ, আর একটা ভি নট সাইন থিটা। ভি নট কস থিটা চেঞ্জ হয় না, কারণ এক্স অক্ষ বরাবর প্রাসের কোনো ত্বরণ থাকে না, কিন্তু ওয়াই অক্ষ বরাবর প্রাসের ত্বরণ থাকে, তাই চেঞ্জ হয় সেখান থেকে পুরাটাই। তো আলটিমেটলি আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি আর কি।
ওকে, দেখো দুটো অঙ্ক করাবো, ছোট ছোট দুটো অঙ্ক দেখে ফেলো। দুইশো ভোল্ট পার মিটার, টেন মিটার, জাস্ট ওয়েট। সবাই কি দেখতে পাচ্ছ? আমি একটু চেক করে নিই সবাই দেখতে পাচ্ছ কিনা। আমি কয়েকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে। তো কোশ্চেনটা হচ্ছে এটা, এটা আমি মুছে দিলাম। 1 নম্বর কোশ্চেন আমার, এটা অর্ধেক d/2। সবাই দেখো অঙ্কটা, সবাই একটু বোঝার চেষ্টা করবা। এটা, এই অঙ্কটা তোমার ফার্স্টে আসা অঙ্ক, বুঝছো? একটু দেখো ফার্স্টে আসা অঙ্ক, যে d/2 উচ্চতা থেকে একটা প্রোটনকে তোমার, আমি এক্স্যাক্টলি ভ্যালু দেয় না, তবে এই টাইপের অঙ্কটা আর কি, বুঝছো? আমি ডিরেক্ট ভ্যালুটা আমার কাছে নাই। d/2 হাইট হতে একটা প্রোটনকে ছুঁড়ে মারা হয়েছে আর কি। এরকম এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, প্রোটনের ভরটর কত এগুলো তোমরা সবই জানো। ইলেকট্রিক ফিল্ডের মানটাও দিয়ে আছে, দেখতেই পাচ্ছ 100% এইভাবে কাজ করবে। তো 1 নম্বর কোশ্চেন আমাদের এখানে প্রথম কোশ্চেন যেটা, তো সেটা হচ্ছে ভূমি বা
এটা এই যে এখানে যখন এসে এই পাতটাতে আর কি, বুঝছো, এটাতে স্পর্শ করবে আর কি, তো সেক্ষেত্রে আর কি নেগেটিভ পাতটিকে, এই প্রোটনটা তো এর আকর্ষণের কারণে, ইলেকট্রিক ফিল্ডের কারণে এইদিকে চলে আসবে। প্রোটনটি যখন নেগেটিভ প্লেটটিকে স্পর্শ করবে তখন তার বেগ কত হবে? 2 নম্বর কোশ্চেন, প্রোটনটি আচ্ছা ভাই একটু আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটাই 2 নম্বর কোশ্চেন, এটাই 1 নম্বর কোশ্চেন। প্রোটনটি কত সময় পরে নেগেটিভ প্লেটকে স্পর্শ করবে? প্লেটটিকে স্পর্শ করবে ওকে। ফাইনাল কোশ্চেন, নেগেটিভ প্লেটকে স্পর্শ করার সময় প্লেটটিকে স্পর্শ করার সময় কত দূরত্ব অতিক্রম করবে? এটা আর কি, এই 3টা কোশ্চেন আমাদের মোটামুটি তোমাদেরকে দেয়া। কত এত দেখো, আলটিমেটলি প্রথম কোশ্চেন, প্রোটনটি কত সময় পরে প্লেটটিকে স্পর্শ করবে। 1 নম্বর কোশ্চেন একদমই আমরা ডিরেক্ট প্রশ্ন অ্যান্সার সলভ করব, টি ইকাল টু √2h/g, কিন্তু আমি বলছি জি হবে না, জি এর পরিবর্তে হবে ay। অ্যাট ফার্স্ট তোমাকে যে কাজটা করতে হবে, ayটা বের করবা, ay ইকাল টু f/m qe/m, এখান থেকে বের করে ফেলবা, লজ্জা দিবা না। কিউ এর মান সবাই জানো, প্রোটনের চার্জ 1.6 গুণন 10⁻90, ই এর মান 200 ভোল্ট পার মিটার, এম এর মান সবাই জানো, প্রোটনের চার্জ 1.67 গুণন 10⁻27 কেজি। সবাই করে নিবা, এটা পাবা ay। 2h, h এর মানটা কত? এটা d/2, এটা যদি d হয় তাহলে এটা d/2, তার মানে আলটিমেটলি কিন্তু 2 গুণন 5 বাই এটা, তাহলে এটা করলে কিন্তু এত সেকেন্ড, খুবই কম আসবে, সেটা তোমরা বের করে ফেলবা আর কি, কত আসে হিসাব করে দেখবা, সেটা ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড বা এরকম কোনো কিছু একটা আসতে পারে। এবার আসো, প্রোটনটি যখন নেগেটিভ প্লেটটিকে স্পর্শ করে, তার মানে যে ছুড়ে মারছো মানে তো আলটিমেটলি এইভাবে এসে পড়বে পাশের আকারে, তখন তার বেগ কত হবে? তো লজ্জা দিও না, ভি ইকাল টু, আমি কিন্তু তোমাদেরকে আগেই শেখাই দিছি, 2 নাম্বার vx² প্লাস vy²। তো আলটিমেটলি কিন্তু যেটা vx মানে কিন্তু আমি বলেই দিছি, vx মানে v0², আর vy মানে কিন্তু আমি তোমাদেরকে বলেই দিছি ay t এর উপর হোল স্কয়ার। ay তো অলরেডি বের করছো, t এর উপর স্কয়ার। হ্যাঁ, তো আলটিমেটলি এখন ভূমি স্পর্শ করার পূর্বে, তো ভূমি স্পর্শ করার সময় যে টাইম, এটা হচ্ছে টি সময় পরে বেগ, তাহলে ভূমি স্পর্শ করার সময় যে টি, সেটা হচ্ছে এই যে টি তো আগেই বের করে নিলাম, তাহলে ay জানো, টি জানো, আলটিমেটলি বসাবা, তাহলে এখান থেকে এত মিটার পার সেকেন্ড পেয়ে যাবা। ফাইনালি আরেকটা জিনিস দেখো, নেগেটিভ প্লেটটিকে স্পর্শ করার সময় কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে এটা মানে হচ্ছে পাল্লা, এই যে কত দূরত্ব অতিক্রম করবে, কতখানি সামনে যাবে আর কি, ঠিক আছে। তো এখান থেকে ছিল, তো আলটিমেটলি তোমরা আমাকে একটু হেল্প করো, পাল্লা আর ইকাল টু, আমি একটু আগেই বলেছি v0t, সব দিয়ে আছে 3 নাম্বার কোশ্চেন, আলটিমেটলি বসাবা, সবগুলো হয়ে যাবে আর কি, সবগুলো হয়ে যাবে। আরেকটা ছোট অঙ্ক দেখায় আজকের মতো তোমার একটু বিদায় নেবো। অঙ্কটা বুঝতে পারলে একটু ওকে লেখো, কয়জন আছো যারা আছো তারা একটু ওকে লেখো আর কি।
একটু লেখো। জনগণ একটু কথা বলো। তোমরা কি সবাই কি খুবই মানে টেনশনে পড়ে গেলে নাকি? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শেষ করে দেবো আরেকটু ছোট্ট অঙ্ক দেখাই শেষ করে দেবো। আরেকটু ওয়েট করো, শেষ শেষ করছো কেন? এই অঙ্কটা দেখবা, খুবই ইম্পর্টেন্ট, একটা মজার অঙ্ক, সবগুলো করবা। আরে ভাই পুরাটাই প্রাস, খালি জাস্ট মাঝখানে একটু সিস্টেম আছে এই আর কি। ওকে থ্যাংক ইউ। লাস্ট ম্যাথ। এই কোশ্চেনটা আইআইটি পরীক্ষায় আসে একটা কোশ্চেন, বুঝছো? আবারও বলছি, খালি একটা কথাই মনে রাখো, প্রাসের সকল সূত্রই প্রযোজ্য হবে, শুধু এ ওয়াই আসবে। এখানে দেখো প্রোটনটিকে, এখানে একটা প্রোটন আছে d/2 হাইটের, তো কোশ্চেন করা হয়েছে যে প্রোটনটিকে সর্বনিম্ন কত বেগে ছুঁড়ে মারলে, তা কোনো রকমে, দেখো আমি যদি এখান থেকে ছুঁড়ে মারি, প্রোটনটা এখানে এসে পড়তে পারে, এখানে এসে পড়তে পারে, এখানে এসে পড়তে পারে, আবার এখানেও এসেও পড়তে পারে। এখন কোশ্চেন হচ্ছে সর্বনিম্ন কত বেগে ছুঁড়ে মারলে তা কোনো রকমের তড়িৎ ক্ষেত্র, তার মানে মোটামুটি এরকম জায়গায় এসে পড়তে হবে একে, এই জায়গাতে, তার মানে ওর এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব 5 সেন্টিমিটার হতে হবে আর কি, বুঝছো? আবারও বলছি, এখান থেকে ওকে এই জায়গায় এসে পড়লেই ও তড়িৎ ক্ষেত্র, কারণ তড়িৎ ক্ষেত্রটা আছে 5 সেন্টিমিটার জায়গা দূরে। তো চলো আমরা বেগ বের করতে হবে। তো আমরা তো সবাই জানি যে এক্স ইকাল টু কি লেখা শিখছি, তোমাদেরকে শেখাইছি v0t। এখন তোমরা একটু লক্ষ্য করো, এখান থেকে একে এখানে এসে পড়তে হবে আর কি, ভালো করে দেখো। তো এক্স ইকাল টু v0t, তাহলে v0 ইকাল টু যে যত বেগে ছুঁড়ে মারছে, আমি ধরলাম এটা v0, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা এটাকে কিন্তু লিখতে পারবো, দেখো ও যখন এখানে এসে পড়বে ওই টাইমটা আর কিন্তু সাধারণ টাইম না, আবার ওই এক্সটাকেও সাধারণ এক্স নাও। আমি পাল্লা টাল্লা বলছি না, আসলে এক্স এক প্রকার পাল্লা, কনফিউশন হয় না। প্রাস অনুভূমিক বরাবর এখানে এসে পড়ছে মানে এক্স এর সর্বোচ্চ মানে এটা পাল্লা, আবার এখানে এসে পড়তে যে সময় লাগে সেটা পর্যায়কাল, তো এটা ফ্যাক্টর না। আমি লিখলাম যে সে টি সময়ে এই এখানে এসে পড়ে এবং তখন এক্স পরিমাণ দূরত্ব, তাহলে আমার দরকার v0, তো v0 ইকাল টু x/t। আবার টি কেমনে পাবো, একটু আগেই তোমার শিখাইছি, সে যদি এখানে এসে পড়ে
তাহলে বলো তো তাকে তাহলে কতখানি নিচে নেমে আসতে হবে? ওয়াই অক্ষ বরাবর কিন্তু এই পরিমাণ, সে এখানে ছিল এখানে। ওই যে তোমার আমি ফার্স্ট ইয়ারে শিখাইছিলাম যে সরণ বের করতে হলে দেখবা বস্তুটা আগে আদি তলে, কখন যে তলে ছিল আদি তল আর শেষ তল তাদের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব এটা। তাহলে এইভাবে না, কিন্তু এটা পাশের সরণ, আমি উলম্ব বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর কতখানি নেমে এসেছে, এই যে d/2। তাহলে আমি কিন্তু যেটা সূত্র জানি ওয়াই ইকাল টু হাফ এ ওয়াই টি স্কোয়ার। তাহলে ওয়াইয়ের পরিবর্তে আবার আমি যেটা কিন্তু ব্যবহার করতে পারবো, এর পরিবর্তে আমি কিন্তু ব্যবহার করতে পারবো d/2, এটা ইকাল টু হাফ এ ওয়াই টি স্কোয়ার। 2 কেটে গেল, তাহলে টি ইকাল টু কিন্তু রুট ওভার d/ay। এখন তোমরা আমাকে বলো এ ওয়াই মানে কি? আগেই শিখাইছি, এই যে প্রোটন, আচ্ছা সরি, এখানে ইয়ে দেওয়া আছে 100 নিউটন পার মিটার, এখানে দেওয়া আছে, গতবার করাইছিলাম বুঝছো, এগুলো গতবার করাইছিলাম ছেলেপেলেকে অ্যাডমিশন টেস্টে, 100 নিউটন পার মিটার। তো এখানে দেওয়া আছে, তাহলে এ ওয়াই ইকাল টু দেখো, এ ওয়াই ইকাল টু যেটা আমরা লিখতে পারবো, তাহলে কিউ/এম, চার্জ দেওয়া আছে, ই দেওয়া আছে, এম দেওয়া আছে, তুমি এখান থেকে এ ওয়াই পাইছো মানে ডি পাইছো মানে ডি এর মান, ও এখন কথা আছে ডি এর মান, ডি কত, ডি এর আমি একটা মান দিয়ে দিছি, ডি এর মান 10 মিটার, ডি এর মান 10 মিটার। তুমি সব ডেটা দিয়ে আছে, দেখো সব ডেটা দিয়ে আছে। এটা ইয়ে হয়ে গেল কিনা, ব্লার হয়ে গেল? আচ্ছা আমি শুরু থেকে বলছি, শেষ ম্যাথ দেখি ব্লার হয়ে গেল কিনা। হ্যাঁ শুরু থেকে অঙ্কটা আরেকবার দেখো, লাস্ট ম্যাথ আরেকবার দেখো ভাই, শেষ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আজকে অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছো, ভালোবেসে তোমরা যে শেষ পর্যন্ত ছিলে। তো ব্যাপারটা দাঁড়াইছে এরকম একটা দেওয়া আছে আর কি, দুটা প্লেট, তাহলে এদের মাঝে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড আছে লম্বভাবে। এই জায়গায় আমি একটা বলছি যে একটা প্রোটনকে সর্বনিম্ন কত বেগে ছুঁড়ে মারলে তা কোনো রকমের তড়িৎ ক্ষেত্র অতিক্রম করে চলে যাবে, এবং তড়িৎ ক্ষেত্রটা 5 সেন্টিমিটার লং, তার মানে এর পাল্লাটা হতে হবে 5 সেন্টিমিটার। আর এটা হচ্ছে ডি ইকাল টু 10 মিটার, আর d/2 হাইট থেকে আমি ছুঁড়ে মারছি, তো আমি এক্স ইকাল টু কিন্তু v0/t লিখতে পারবো। তো v0 হতে যত বেগে ছুঁড়ে মারি সেই বেগটা, তাহলে v0 এর মান এমন হতে হবে যাতে এক্স এর মানটা 5 সেন্টিমিটার হয়, তাহলে এই যে এখানে দিয়ে এসে পড়বে। কারণ আমি অনেক জোরে মারলে তো সেই দিক চলে যাবে, কম ধীরে মারলে এখানে পড়বে। তাহলে আমি এক্স এর মান তো জানি, এক্স এর মান আমাদের 5 গুণন 10^2, কিন্তু সমস্যা হয়ে গেছে টি, অর্থাৎ এখানে পৌঁছাইতে কত সময় লাগে এই বেগে ছুঁড়ে মারলে। তো এই জিনিসটা আমরা আলটিমেটলি ওয়াই ইকাল টু হাফ এ ওয়াই টি স্কোয়ার, এই যে নিচে পড়তে, এখন এ ওয়াই মানে তো আমরা কিউ/এম, এটা তো এ ওয়াই বের করব। আবার এখান থেকে টি ইকাল টু ওই যে ওয়াই মানে তো আবার কতখানি হাইট থেকে, সেটা d/2, এটা করে ডি এর মান বসাবে, আলটিমেটলি করবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে তোমরা এই পর্যন্তই, তোমাদেরকে সবাইকে স্বাগতম। আর একটা অঙ্ক মনে রেখো, সরল দোলকের একটা অঙ্ক শেখাবো, সরল দোলকের একটা অঙ্ক শেখাবো। এই সামনে ক্লাসে আমি নতুন চ্যাপ্টার শুরু করব, শুরুতে আগে একটা সরল দোলকের অঙ্ক শেখাই দেবো। মোটামুটি এখানেই তোমাদের মাঝ থেকে শুভ বিদায় নিচ্ছি। স্থির তড়িৎ চ্যাপ্টার তোমরা কে কেমন বুঝলে, কি করলে, আমি পরীক্ষা নেব, তাহলেই বুঝতে পারবো আর কি। তো সবাই কি বুঝতে পারছো? সবাই কি লাস্টের অঙ্কটা বুঝতে পারলে? খালি এটা বলো লাস্টের অঙ্কটা বুঝতে পারছো কিনা। আমাকে বেগ বের করতে হলে এক্স আর টি জানতে হবে, যে কতখানি পথ যেতে যেতে হবে 5 সেন্টিমিটার পর, আর ওই পথ যেতে কত সময় লাগে। তো ওই ওই 5 সেন্টিমিটার যেতে হলে তাকে এই পরিমাণ নেমে আসতে হয়, এই পরিমাণ নেমে আসতে তার যে সময় লাগে সেটা হচ্ছে এই যেটা।
ওকে, থ্যাংক ইউ, টাটা, গুড নাইট, গুড বাই, ভেরি গুড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ।